আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আমাদের 30 মিনিট লাইভ সেশন এবং ঈদ পরবর্তী সময়ে আজকের সেশনটি দিয়ে আমরা আমাদের 30 মিনিট যে লাইভ সেশনটি সেটি আবার শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের সেশনটি আসলে 9টা থেকে শুরু করার কথা, কিছু জটিলতার কারণে আমার একটু শুরু করতে দেরি হয়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকে আমরা মূলত দুটো টপিক নিয়ে আলোচনা করব আমাদের হেমাটোলজি চ্যাপ্টারের। একটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এবং ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন বা ডিআইসি। এবং আমাদের এই যে দুটো টপিক থেকে আমাদের যে কোনো পরীক্ষায় হোক না কেন, সেটা এফসিপিএস পরীক্ষায় হোক বা রেসিডেন্সি পরীক্ষায় হোক, কিংবা আমাদের যে কোনো ওয়ার্ডের যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রেই হোক, এই দুটো জিনিস কিন্তু আমরা আসলে হরহামেশাই পেয়ে থাকি। এবং এখানে থেকে আসলে যদি আমি স্পেসিফিকভাবে বলি, কিছু পেইড অংশ থেকেই প্রশ্নটা সবচাইতে বেশি এসে থাকে। এবং আমরা যদি আসলে কিছু স্পেসিফিক টাইপের ক্লু এখান থেকে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি এই টপিকগুলো থেকে অ্যান্সার করতে পারবো। ওকে, এবং আমাদের আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে এই দুটো অংশেই কিছু দুটো বক্স আছে এবং এদের যে ইনভেস্টিগেশন বলেন বা তাদের যে ট্রিটমেন্ট প্ল্যান বলেন, এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণভাবে প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, সো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসের দিকে যদি চলে যাই, প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে যদি আমরা প্রথমত কথা বলতে চাই, এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটি হয় একা হতে পারে, যেটি আমাদের ডেভিডসনের ক্লিনিক্যাল ফিচারের প্রথম লাইনে দেওয়া আছে, ইন আইসোলেশন, যেটাকে আমরা প্রাইমারি এপিএস বলে থাকি। এবং আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা অ্যাসোসিয়েশন উইথ আদার কোনো কন্ডিশন, এবং যদি মোস্ট স্পেসিফিকভাবে আমি বলে থাকি, সেটি সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, বা যেটাকে আমরা সেকেন্ডারি এপিএস বলতে পারি। ঠিক আছে, এবং এর সাথে আরও কিছু অ্যাসোসিয়েশন আছে, সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হবে, বা আমরা যে জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি, যে আমাদের এপিএস যেমন সিঙ্গেল হতে পারে, যেটাকে আমরা প্রাইমারি এপিএস বলছি, এবং একই সাথে এটি কিন্তু কোনো আদার ডিজিজের সাথে অ্যাসোসিয়েশনেও হতে পারে। ঠিক আছে, এবং আমাদের যখন পরীক্ষাতে এটার সিনারিও দেয়, যেহেতু আমরা জানি আমাদের বেশিরভাগ পরীক্ষায় এখন সিনারিও বেসড বা ক্লিনিক্যাল সিনারিও বেসড টাইপের প্রশ্নই বেশি আসে। এবং প্রথমত যেই সিনারিওতে আমাদের যেই জিনিসটা থাকতে পারে, যে পেশেন্টের অ্যাবর্শনের হিস্ট্রি আছে, রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি আছে, রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শনের হিস্ট্রি আছে। ঠিক আছে, এইভাবে আমাদের কাছে প্রশ্নটা আসতে পারে। কিংবা আমার সাথে যে অ্যাসিলির ফিচার দিয়ে দিতে পারে, যে এ ধরনের র্যাশ টেস্ট ছিল, বা আদার অ্যাসিলির অন্যান্য ফিচারগুলো দিল, এবং সাথে বলে দিল যে পেশেন্টের রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাকে আসলে কি বলছে, সেকেন্ডারি এপিএস এর কথা বলছে বা এপিএস অ্যাসোসিয়েশনের কথা বলছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝে নিলাম। এবং সেকেন্ড যে জিনিসটা আমাদের জানতে হবে, যেটি আসলে খুবই 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 ইম্পর্টেন্ট, ডেভিডসনের 25.69 নাম্বার বক্সটি। এখানে আমাদের যেমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলোর কথা বলা আছে, একটু যদি জুম করি, এখানে প্রথমত একদম প্রথমটাই দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম, যে রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন থাকবে মোর দেন ইকুয়ালস 3, বা আনএক্সপ্লেইনড ডেথ অফ মরফোলজিক্যালি নর্মাল ফিটাস আফটার 10 উইকস অফ জেস্টেশন। এবং থার্ড আরেকটা জিনিস থাকতে পারে, যে সিভিয়ার আর্লি প্রিএক্লাম্পসিয়া। তাহলে এই যে প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা মূলত এই তিনটা জিনিস সবচাইতে বেশি পেয়ে থাকি, যে রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, যেটা মোর দেন ইকুয়ালস 3 হতে পারে। সেকেন্ড জিনিস যে সিভিয়ার আর্লি প্রিএক্লাম্পসিয়া হতে পারে, এটা সাধারণত ফার্স্ট 10 উইকসের ভিতরে হয়ে থাকে আর্লি যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াগুলো। এবং আরেকটা জিনিস মরফোলজিক্যালি কোনো একটা নর্মাল ফিটাসের আনএক্সপ্লেইন ডেথ বিফোর আফটার 10 উইকস অফ জেস্টেশন। ঠিক আছে, এই তিনটা পেলাম আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে। সেকেন্ড যে জিনিসটা আমরা পেতে পারি, যে ক্ষেত্রে ভেনাস থ্রম্বোএম্বোলিজম থাকতে পারে, আর্টারিয়াল থ্রম্বোএম্বোলিজম থাকতে পারে। এখন দেখেন, এখানে যে জিনিসটা থেকে অনেক সময় আমাদের প্রশ্ন চলে আসে, এই যে থার্ডটা, লিভেডো রেটিকুলারিস, ক্যাটাস্ট্রফিক এপিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, স্কিন নেক্রোসিস এবং কোরিয়া। এখন আমাদের যদি অনেক সময় পরীক্ষাতে যেটা বলা যায় আমাদের এমসিকিউ বেসড প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে, যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের নিউরোলজিক্যাল ফিচার কোনটি কোনটি। ঠিক আছে, এখন এই ধরনের কিছু যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ট্রান্সভার্স মাইলাইটিস, কোরিয়া, এই দুইটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের নিউরোলজিক্যাল ফিচার। ঠিক আছে, তাহলে
কি মনে রাখবেন, এই দুটো জিনিস অবশ্যই আপনারা মার্ক করে রাখেন যে নিউরোলজিক্যালের ভিতরে হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস কোরিয়া, আর বাকিগুলো তো অবশ্যই মনে রাখবেন যে ক্যাটাস্ট্রফিক এপিএস বা স্কিন নেক্রোসিস লিভেডো রেটিকুলারিস নিয়ে আসতে পারে। এবার ধরেন আমাকে হচ্ছে একটা প্রশ্ন দিল, আমার প্রশ্নটা দিল হচ্ছে এভাবে যে একজন পেশেন্ট আসলো আমার কাছে যার হচ্ছে স্মল হ্যান্ড জয়েন্ট সোলন আছে, সাথে তার পেইন আছে, স্টিফনেস আছে, মর্নিং স্টিফনেস আছে, এবং তার হিস্ট্রি অফ অ্যাবর্শন আছে। তাহলে কি কি বললাম, পেশেন্টের হচ্ছে আসলো আমাদের কাছে সোলন স্মল জয়েন্ট নিয়ে, পেইনফুল, টেন্ডারনেস, মর্নিং স্টিফনেস আছে এবং পেশেন্টের হিস্ট্রি অফ অ্যাবর্শন আছে। তাহলে আমাদের মাথায় কি জিনিসটা আসতে হবে, আমাদের এখানে মাথায় আসতে হবে এই পেশেন্টের অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং সাথে তার এপিএস আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে যে কন্ডিশনগুলো এপিএস এর সাথে অ্যাসোসিয়েটেড আছে সেগুলোকে আমরা বলতে পারি, বা হচ্ছে যেটা বলতে পারি সেকেন্ডারি এপিএস। ওকে, তাহলে এই যে কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ সেকেন্ডারি এপিএস, এটাতে আমাদের মাথায় রাখতে হবে কি, এই যে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, বেহেস ডিজিজ, শগরেন সিনড্রোম এবং হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস। তাহলে এই কটা জিনিস মনে রাখবেন, তাহলেই হবে। তাহলে আমরা হচ্ছে এপিএস এর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন জেনে নিলাম, আমরা জেনে নিলাম কি ধরনের কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে। থার্ড যে জিনিসটা আমরা জানবো এখানে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির টার্গেট কি। প্রথম কথা হচ্ছে যে বিটা 2 গ্লাইকোপ্রোটিন, প্রোটিন সি, অ্যানেক্সিন 5 এগুলো, হ্যাঁ। আর যদি হচ্ছে স্পেসিফিকভাবে যদি আমাদেরকে বলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমের যদি আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হয়, প্রথম কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্ট, সেকেন্ড হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট, এবং থার্ড হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে তিনটে ইনভেস্টিগেশন করতে পারি, কি কি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট এবং হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে নিলাম যে আমরা যদি বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, তাহলে কি নিয়ে আসতে পারে। যদি আমরা একটু রিক্যাপ করি, it can be a primary APS or it can be a secondary APS if it is associated with any other condition. Okay, then আমরা সেকেন্ড যে কথাটা বলতে পারি যে স্টেশন থাকতে পারে। পেশেন্টের হচ্ছে অ্যাডভার্স প্রেগনেন্সি আউটকাম হচ্ছে নাম্বার 1 আমরা মনে রাখবো রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, আনএক্সপ্লেইনড ডেথ অফ মরফোলজিক্যালি নর্মাল ফিটাস আফটার 10 উইকস অফ জেস্টেশন এবং সিভিয়ার প্রিএক্লেমশিয়া থাকবে। ভেনাস থ্রম্বোএম্বোলিজম থাকতে পারে, আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিজম থাকতে পারে, নট ডিপ ভেন থ্রম্বোসিস। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এবং নিউরোলজিক্যাল ফিচারের ভিতর থাকবে ট্রান্সভার্স মায়োলাইটিস কোরিয়া, এবং এছাড়া থাকতে পারে লিভেডো রেটিকুলারিস, ক্যাটাস্ট্রফিক এপিএস অ্যান্ড হচ্ছে স্কিন নেক্রোসিস। আর অ্যাসোসিয়েটেড আদার কন্ডিশন কি থাকতে পারে, অবশ্যই হচ্ছে আমাদের যেটা যেটা আমরা বলেছি এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, শগরেন সিনড্রোম, বেহেস ডিজিজ, টেম্পোরাল আর্টারাইটিস এটসেট্রা। ওকে, আর আমরা তিনটা ইনভেস্টিগেশন করতে পারি, সেদিনটা কি কি, নাম্বার 1 হচ্ছে অবশ্যই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্ড নেক্সট হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, আমরা হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পড়লাম, আমরা জেনে নিলাম হচ্ছে কি কি টাইপের ইনভেস্টিগেশন আমরা এক্ষেত্রে করতে পারি। থার্ড যে জিনিসটা আমাদের জানতে হবে যে এখানে আমাদের ডেভিডসনে বলা আছে হচ্ছে আচ্ছা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির হচ্ছে যে আমরা কি কি ধরনের করতে পারি, কি কি ধরনের হচ্ছে ট্রিটমেন্ট দিতে পারি। সহজ কথায় যদি হচ্ছে জাস্ট আপনারা একটু পয়েন্ট আউট করে রাখেন, আমরা যদি এর ট্রিটমেন্টের ব্যবস্থা করি, আমরা ট্রিটমেন্টকে ব্রড হেডিংয়ে 4টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 4টা ভাগে কি ভাগ করতে পারবো। আচ্ছা, একজন পেশেন্ট আমার কাছে আসলো, আমি তার হচ্ছে ডায়াগনোসিস করলাম এপিএস, এবং এপিএস ডায়াগনোসিস করার পরে যদি সেই পেশেন্ট হয় নন প্রেগনেন্ট, আবারও খুব ভালো মতো বুঝেন যে পেশেন্ট আমার কাছে আসলো, পেশেন্টের হচ্ছে হাবা যাবা সব হিস্ট্রি দিল, দেওয়ার পরে হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট না, নন প্রেগনেন্ট, তাহলে পেশেন্টকে আমরা কি দিতে পারি, পেশেন্টকে আমরা দিব হচ্ছে ওয়ারফেরিন, শেষ, আর কোনো কথা হবে না। পেশেন্ট প্রেগনেন্ট না, আমি এপিএস এর ক্ষেত্রে দিব হচ্ছে ওয়ারফেরিন। এবার আমি হচ্ছে পেশেন্ট প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না সে আমার কাছে কনফার্ম করতে পারলো না। ওকে, এখন পেশেন্ট আমার কাছে সব হিস্ট্রি দিল, আমি হচ্ছে পেশেন্টের ইউরিন ফর পিটি করলাম, পেশেন্টের ইউরিন ফর পিটি আমার আসলো পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে কি আমরা ওয়ারফারিন দিতে পারবো, অবশ্যই না, সেক্ষেত্রে আমরা ওয়ারফারিন দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে হচ্ছে অ্যাসপিরিন। আচ্ছা, থার্ড আরেকটা স্টেপে যাই, পেশেন্ট আসলো আমার কাছে, পেশেন্ট প্রেগনেন্ট সেটা তো আমি কনফার্ম করলাম, এবার হচ্ছে আমি করলাম কি যে পেশেন্টের আল্ট্রাসাউন্ড করলাম। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড কেন করলাম, যে পেশেন্টের হচ্ছে যে ফিটাস আছে, ফিটাসের হচ্ছে হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা।
তাহলে পেশেন্ট প্রেগনেন্ট এবং আল্ট্রাসাউন্ডে যদি আমি হার্টবিট পাই, সেক্ষেত্রে অবশ্যই আমার কী করতে হবে, অ্যাসপিরিনের পাশাপাশি লো মলিকুলার ওয়েট হেপারিনও দিতে হবে। এটা গেল 3টা। তাহলে আমি বলেছিলাম আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, 4টা ভাগে ভাগ করতে পারি। তাহলে 4 নাম্বার স্টেপটা কি হবে, আন্ডারলাইং যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলোকে আমার ট্রিটমেন্ট করতে হবে। আমি যে বললাম যে পেশেন্টের অ্যাসোসিয়েশন হিসেবে অ্যাসিডে থাকতে পারে, আরে থাকতে পারে, টেম্পোরাল আর্টারাইটিস থাকতে পারে, তাহলে আমি কি শুধুমাত্র এপিএস এর ট্রিটমেন্ট করব, আন্ডারলাইং কজগুলো ট্রিটমেন্ট করব না? অবশ্যই। যে কোনো অ্যাসোসিয়েশন, সবসময় মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে আমাদের অবশ্যই অ্যাসোসিয়েশনেরও ট্রিটমেন্ট করতে হবে। তাহলে জাস্ট এই 4টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই হবে। এপিএস এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমরা পেতে পারি যে পেশেন্ট যদি নন প্রেগনেন্ট হয় তাহলে আমি কি করব, আমি তাকে ওয়ারফারিন দেব। পেশেন্ট যদি হচ্ছে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আমরা তাকে কি দিব, আমরা তাকে হচ্ছে অ্যাসপিরিন দিব, ওয়ারফারিন দেওয়া যাবে না। পেশেন্ট যদি হচ্ছে প্রেগনেন্ট হয় এবং সাথে সাথে যদি পেশেন্টের কি থাকে যে ফিটাসের যদি হার্টবিট থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিনের পাশাপাশি লো মলিকুলার হেপারিনও দিব। ওকে। এবং লাস্ট যে জিনিসটা যে আমাদের আন্ডারলাইন কজগুলো অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, এইটুকুই হলো হচ্ছে আমাদের এপিএস। এবং এতটুকু জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, আশা করি এপিএস থেকে আপনাদের কোনো প্রশ্ন ভুল হবে না। ওকে, নেক্সট আমরা আমাদের যে টপিকটাতে চলে আসবো সেটি হচ্ছে যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ঘটনাটা হয় কি, সহজ ভাষায় বলতে গেলে শরীরের এক জায়গাতে হচ্ছে কোয়াগুলেশন হচ্ছে এবং অন্য আরেকটা জায়গা থেকে কি হচ্ছে যে ব্লিডিং হচ্ছে। আমার শরীর থেকে রক্ত যাচ্ছে, তারা বন্ধ করার জন্য সৈন্য সামন্তরা একদিকে গিয়ে করলো কি, সেটা বন্ধ করতে চাচ্ছে এবং অন্য জায়গাতে হচ্ছে আমার কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এটাই হলো আমাদের ডিআইসির বেসিক কথাবার্তা। ডিআইসিতে প্রথমত কি হয় যে এখানে সিস্টেমিক অ্যাক্টিভেশন অফ পাথওয়েজ ইনভলভড ইন কোয়াগুলেশন অ্যান্ড ডিসরেগুলেশন। তাহলে আমাদের মূলত কোয়াগুলেশন পাথওয়েগুলো একদিক থেকে কি হয়ে থাকে, অ্যাক্টিভেশন হয়ে থাকে। এবং সেকেন্ড আরেকটা যেটা হয়ে থাকে যে আলটিমেটলি এখানে ইন্ট্রাভাস্কুলার ফাইব্রিন ক্লট ফর্মেশন হয়ে থাকে, যার কারণে কি হয়, মাল্টি অর্গান ফেলিয়ার হয় উইথ সাইমালটেনিয়াস কোয়াগুলেশন ফ্যাক্টর এবং প্লাটলেট কনজাম্পশন। তাহলে যে কথাটা আমি সহজ বাংলা ভাষায় প্রথমেই বললাম যে আমার একদিকে কি হচ্ছে ফাইব্রিন ক্লট ফর্মেশন হচ্ছে এবং অন্যদিকে কি হচ্ছে যে আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর বলেন বা হচ্ছে যে প্লাটলেট কনজাম্পশন হচ্ছে, ফলে কি হচ্ছে এখানে ব্লিডিং হচ্ছে। যেখানে হচ্ছে ফাইব্রিন ক্লট ফর্মেশন হচ্ছে সেখানে আলটিমেটলি কি হচ্ছে, পেশেন্টের মাল্টি অর্গান ফেলিয়ার হবে। এবং যেখানে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হয়ে যাচ্ছে সেখানে আলটিমেটলি কি হবে, ব্লিডিং তো হবেই। ওকে, দেন আমরা যে জিনিসটা আরেকটা মনে রাখতে পারি, এখানে কোন কোন ধরনের বা কিসের কিসের কনজাম্পশন হয় এটা একটু লাগবে। যে পেশেন্টের প্লাটলেট কোয়াগুলেশন ফ্যাক্টর স্পেসিফিক্যালি হচ্ছে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 এবং ফিব্রিনোজেন হয়ে থাকে, যে কনজাম্পশন হয়ে থাকে, যার কারণে কি উৎপন্ন হয় যে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। হ্যাঁ, যে ফাইব্রিন ক্লটগুলো যখন হচ্ছে ভেঙে যায় সেখান থেকে আলটিমেটলি ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি ফর্মেশন হয়ে থাকে এবং আমরা পাই কি ডিডাইমারও পেয়ে থাকি। এই ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বক্স হচ্ছে আমাদের এই বক্সটা 25.70 নাম্বার বক্স। ঠিক আছে, এবং এটির ক্ষেত্রেই হচ্ছে এটার মাধ্যমে মূলত আমরা হচ্ছে আমাদের ডিআইসিটাকে ডায়াগনোসিস করতে পারি। ওকে, তাহলে এইটাতে আমরা স্কোরিংটাতে পরে আসব। প্রথমত যদি হচ্ছে আমাদের জানতে হয় যে কোন কোন কজে হচ্ছে ডিআইসি হচ্ছে, নাম্বার 1 অবশ্যই মনে রাখবেন ইনফেকশন বা সেপসিস। যদি আমাকে জিজ্ঞেস করে, আমাকে যদি এসবিএতে দেয় যে ডিআইসির কোন একটা সিনারিও দিয়ে দিল যে পেশেন্টের এক জায়গায় চাকা 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 রক্ত জমা হচ্ছে এবং অন্যদিকে হচ্ছে পেশেন্টের হরহামেশা ব্লিডিং হচ্ছে, এইটাতে আমাদের প্রথমে মনে রাখতে হবে কি যে এখানে হয়তো ডিআইসি আছে। হ্যাঁ, এবার আমাকে যে অনেক কারণ ঘুরাই ফিরাই বললো, যে বলার পরে বললো হচ্ছে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন কজ অফ দিস কন্ডিশন। তাহলে সহজ কথায় প্রথমেই মাথায় এটা ঢুকায় নেন যে ডিআইসির মোস্ট কমন কজ হচ্ছে ইনফেকশন বা সেপসিস। ইনফেকশন বা সেপসিস হচ্ছে ডিআইসির মোস্ট কমন যেটা হচ্ছে কজ, যেটা আমরা বলছি। এছাড়া আর কিভাবে রাখতে পারেন যে কোনো একটা ট্রমা বা হচ্ছে সিভিয়ার লিভার ফেলিওর বা হচ্ছে ম্যালিগন্যান্সি, কোনো হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন যদি হয়ে থাকে, স্পেসিফিক্যালি প্যানক্রিয়াটাইটিস বার্ন, ভাস্কুলার অ্যানিউরিজম বা হচ্ছে লিভার হেমানজিওমা যদি থাকে, এসব সব কারণেই হচ্ছে আমাদের এই ডিআইসি হতে পারে। ঠিক আছে, এখানে একটা হেডিং দেওয়া আছে, টম ইজ টিভি টক্সিক। ঠিক আছে, টম ফর কি, প্রথমটি দিয়ে হচ্ছে অবশ্যই ট্রমা, ও দিয়ে হচ্ছে অবস্ট্রাটিক। অবস্ট্রাটিকের ভিতর কি আছে যে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম বা প্রিএক্লাম্পসিয়া যদি থাকে বা প্লাসেন্টাল অ্যাব্রাপশন যদি থাকে,
M4 হচ্ছে ম্যালিগন্যান্সি, যে কোনো সলিড অর্গান টিউমার বা হচ্ছে লিউকেমিয়া হতে পারে, ঠিক আছে। E4 হচ্ছে আমাদের ইয়েতে হতে পারে যে কোনো হচ্ছে ইনফেকশন বা সেপসিসের কথা, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, ঠিক আছে। S4 হচ্ছে সিভিয়ার লিভার ফেলিওর যদি হয়ে থাকে, হ্যাঁ। আর T4 হচ্ছে টক্সিক বা ইমিউনোলজিক্যাল কজ, বা হচ্ছে আরেকটা T4 হচ্ছে আমাদের টক্সিক বা ইমিউনোলজিক্যাল কজগুলো হতে পারে, হ্যাঁ। এখন আমাদের যেটা জানতে হবে যে স্কোরিং সিস্টেমটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এই ডিআইসিটা কি কতটুকু সিভিয়ার বা হচ্ছে কি অবস্থায় আছে। ওকে, তাহলে প্রথমত আমাদের যেটা জানতে হবে প্রেজেন্স অফ অ্যান অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার, তাহলে এর ভিতরে যে কোনো যেটা হচ্ছে অবশ্যই এখানে থাকতে হবে। হয় পেশেন্টের হচ্ছে কোনো ট্রমার হিস্ট্রি থাকতে হবে, পেশেন্ট যদি হচ্ছে অবস্ট্রাটিক পেশেন্ট হয় তাহলে তার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম বা হচ্ছে প্রিএক্লাম্পসিয়ার ব্যাপার স্যাপার থাকতে হবে, পেশেন্টের হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, পেশেন্টের কোনো সেপসিস বা ইনফেকশন হতে পারে, হ্যাঁ। এছাড়া পেশেন্টের কোনো সলিড অর্গান টিউমার আছে কিনা, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো হতে পারে নাম্বার 1। ওকে, দেন সেকেন্ড যে জিনিসটা অবশ্যই জানতে হবে যে পেশেন্টের প্ল্যাটলেট কত আছে। পেশেন্টের আমরা কি দেখি যে পেশেন্টের যখনই হচ্ছে ব্লিডিং হয় তখন আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করি যে তার কি আসলে প্ল্যাটলেটের কোনো সমস্যা আছে নাকি হচ্ছে তার আদার কোনো সমস্যা আছে। সো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্ল্যাটলেটটা কি 1 লাখের চাইতে কম নাকি হচ্ছে 1 লাখের চাইতে বেশি আছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার যেটা হচ্ছে আমরা কি বলেছি যে ডিআইসিতে কি হয়ে থাকে, ফাইব্রিন ক্লটগুলো লাইসিস হয়, ফলে সেখান থেকে কি উৎপন্ন হয়ে থাকে, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা এফডিপি উৎপন্ন হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং অন্যান্য স্কোরিংয়ের সাথে আপনারা তুলনা করলেই দেখবেন, দেখেন যদি হচ্ছে প্ল্যাটলেট মোর দেন 1 লাখ থাকলে স্কোর হচ্ছে 0, যদি হচ্ছে লেস দেন 1 লাখ হয় তাহলে হচ্ছে 1, আর লেস দেন 50,000 হচ্ছে হলে 2। কিন্তু ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন যে পেশেন্টের যদি কোনো ইনক্রিজ না হয় তাহলে 0, তাহলে এক্ষেত্রে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মডারেট হলে হচ্ছে 2 আর স্ট্রং হলে হচ্ছে 3। এছাড়া হচ্ছে কি ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন এখানে কি হয় কনজাম্পশন হয়ে যায়, তাহলে যদি ফিব্রিনোজেন 1 গ্রামের উপরে থাকে তাহলে হচ্ছে এখানে স্কোর 0, কিন্তু ফিব্রিনোজেন যদি হচ্ছে 1 এর নিচে নেমে আসে তাহলে বুঝবো হচ্ছে 1। আর বাকি রইল কি প্রথমিন টাইম, প্রথমিন টাইম যদি হচ্ছে লেস দেন 3 সেকেন্ড হয় তাহলে আমাদের স্কোর হবে হচ্ছে 0, 3 সেকেন্ডের চাইতে বেশি 6 সেকেন্ডের চাইতে কম স্কোর 1, আর যদি প্রথমিন টাইম 6 সেকেন্ডের চাইতে বেশি হয় তাহলে, ঠিক আছে। সো এই কয়টা হচ্ছে আমাদের যে স্কোরিং সিস্টেম, এবং স্কোরিং সিস্টেমটা কি আইসিটিএইচ, আইসিটিএইচ মিনস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর থ্রম্বোসিস এবং হেমোস্টেসিস। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিআইসির বেসিক কথাবার্তা। ডিআইসিতে তাহলে কি হয়ে থাকে, একদিকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কেন হচ্ছে যে আমাদের প্লাটলেট ফাইব্রিনোজেন বা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কনজাম্পশন হয়ে যাচ্ছে, অন্যদিকে ফাইব্রিন ক্লট হচ্ছে যে হচ্ছে সেটাতে মাল্টিঅর্গান ফেলিওর হচ্ছে। কি কি কারণে হচ্ছে, কোনো হচ্ছে ইনফেকশন বা সেপসিস, কোনো ট্রমা, কোনো হচ্ছে টক্সিক, কোনো ইমিউনোলজিক্যাল কারণে হতে পারে, তারপর হচ্ছে অবস্ট্রাটিক কমপ্লিকেশন সাচ এস অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, প্রিএক্লাম্পসিয়া, সলিড অর্গান টিউমার বা লিউকেমিয়া যদি থাকে, শেষ। এবার যদি আমরা স্কোরিং করি, প্রথমত আসছে কি যে অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে এটা থাকা লাগবে। সেকেন্ড হচ্ছে আমরা জানি কি ফাইব্রিন ক্লট ভেঙে হচ্ছে হয় ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, তাহলে এফডিপি যদি হচ্ছে থাকে ভালো, যদি হচ্ছে কতটুকু মডারেট ইনক্রিজ হলে স্কোর হবে 2, যদি হচ্ছে কম ইনক্রিজ হয় বেশি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে স্কোর হবে 3, আর যদি এটা না থাকে তাহলে হচ্ছে স্কোর হবে 0। ওকে, 3 নাম্বার যেটা অবশ্যই প্রথমিন টাইম, প্রথমিন টাইম হচ্ছে লেস দেন 3 সেকেন্ড নাকি হচ্ছে মোর দেন 3 সেকেন্ড নাকি মোর দেন। জাস্ট কয়েকটা জিনিস আপনারা দেখে রাখেন। পেশেন্টের আমরা দিতে পারি যে কোনো ব্লাড কম্পোনেন্ট থেরাপি দিতে পারি, যেমন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়ো, ঠিক আছে। পেশেন্টকে হচ্ছে ব্লাড কম্পোনেন্টগুলো দিতে পারি, যেমন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেড এবং হচ্ছে প্লাটলেট, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যেটা দিতে পারি প্রোফাইলেকটিক হেপারিন দিতে পারি যদি না এখানে কোনো ক্লিয়ার কন্ট্রাইন্ডিকেশন থাকে, ঠিক আছে। আর থার্ড যে জিনিসটা যে এস্টাবলিশ থ্রম্বোসিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কশাস থেরাপিউটিক ডোজ দিতে হবে আনফ্রেকশনড হেপারিন যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থেকে থাকে, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস যেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা, ডিআইসির পেশেন্টকে অবশ্যই অ্যান্টিফিব্রিনোলাইটিক থেরাপি বা ট্রেনএক্সামিক অ্যাসিড বা ট্রাক্সিল অবশ্যই দেওয়া যাবে না, ঠিক আছে। যেমন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেড এবং, ঠিক আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেড প্লাটলেট দিলাম। সেকেন্ড যেটা অবশ্যই আমাকে দিতে হবে পেশেন্টকে সেটি হচ্ছে কি যদি প্রোফাইলেকটিক ডোজে আমরা হেপারিন দিতে পারি যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। থার্ড যে জিনিসটা অবশ্যই দিতে পারি সেটা হচ্ছে পেশেন্টকে আমরা আনফ্রেকশন হেপারিন দিতে পারি যদি এস্টাবলিশড থ্রম্বোসিসের এভিডেন্স থাকে আমাদের হাতে। আর ফোর্থ যেটা ভাগ করতে পারি পেশেন্টকে অবশ্যই আমরা কি দিতে পারবো না, ট্রেনএক্সামিক অ্যাসিড বা ট্রাক্সিল দিতে পারবো না। এটাই হচ্ছে অল অ্যাবাউট ডিআইসি। তাহলে ডিআইসি এবং এপিএস থেকে মোটামুটি এই সমস্ত পড়াশোনাগুলোই পড়লে হবে।
যে কয়টা পয়েন্ট পয়েন্ট করে দিলাম জাস্ট পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন আর বক্সগুলো শুধু পড়বেন, তাহলে আর আপনাদের কিছু পড়া লাগবে না। এখান থেকে প্রশ্ন আপনারা কমন অবশ্যই পাবেন এই টপিকগুলো থেকে, ঠিক আছে? সো আজকে আমরা এখানেই শেষ করছি। মাঝখানে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কয়েকবার হচ্ছে হয়তো বন্ধ হয়ে গিয়েছিল। আশা করি হচ্ছে সবাই বাকিটা আমি আবার রিপিট করার চেষ্টা করেছি। তো এরপরে যদি হচ্ছে কিছু জানার থাকে অবশ্যই হচ্ছে আমাদের এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করলেই হবে, সেখানে আমরা আপনাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ম্যাট্রিক্স পয়েন্টের সাথেই থাকবেন এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।